একটু হতাশ লাগলো আজকে নরওয়ের অ্যাপ্রোচটা দেখে ম্যাচের প্রতি। সম্ভবত এর জন্যই মানে আসলে ওয়ার্ল্ড কাপের এই স্টেজে খেলার এক্সপিরিয়েন্স আসলে নরওয়ের নেই। সো এই ম্যাচগুলোকে কীভাবে খেলতে হয় আসলে এই এক্সপিরিয়েন্সটা তারা এখন গ্যাদার করলো। হোপফুলি নেক্সট ওয়ার্ল্ড কাপে তারা এর থেকেও ভালো করবে। বাট সেকেন্ড হাফ বা আপনার এক্সট্রা টাইম দুই সময় যদি বলি নিষ্প্রভ ছিল আর কি হালান্ড। আমাদের সঙ্গে রয়েছেন আহমেদ শায়েক এবং বরাবরের মতোই আমরা হাফ টাইমে কথা বলছিলাম এবং আমরা কথা বলছিলাম এর আগের সিচুয়েশন, অর্থাৎ খেলার আগে আমরা সিচুয়েশনটা বোঝার চেষ্টা করছিলাম যে ঠিক কোন অবস্থানে যেতে পারে। তো যেটা আসলে আমরা প্রেডিক্ট করছিলাম ইংল্যান্ড নরওয়ে ম্যাচে, সেই প্রেডিকশনটা কি মিলছে কিনা? না, বলতে গেলে আমার প্রেডিকশন মেলেনি খুব একটা, বাট একটা কাছাকাছি গেছে। সেটা হচ্ছে যে আমি ধারণা করেছিলাম যে নরওয়ে হয়তো আর একটু অ্যাটাক করার চেষ্টা করবে, বাট কোনো এক কারণে আজকে নরওয়েকে মনে হলো যে আগের মতন অ্যাটাক করতে তারা সেরকমভাবে সাহস পাচ্ছে না, যেটা সতর্ক খেলা খেলল, যেটা কিনা আপনার ব্রাজিলের এগেনস্টে তারা খেলেছিল খুবই ফ্রি ফ্লোয়িং একটা ফুটবল। সো কেন এরকমভাবে একটু খোলসে বন্দি হয়ে গেল এটা আসলে ঠিক বোঝা যাচ্ছে না। একটু অ্যাম্বিশাস হওয়া দরকার ছিল নরওয়ে আমার মতে। যদিও খেলা একসময় দুই দলই গোল দিয়েছিল কিন্তু তা বাতিল হয়ে যায় ভিএআরের জন্য। কিন্তু মানে ওই যে দিন শেষে নরওয়ের ওই অ্যাম্বিশাস না হওয়ার কারণেই তাদের শেষ পর্যন্ত কপালটা পুড়তে হলো আর কি। এর জন্য ইংল্যান্ড একটু অ্যাম্বিশাস ছিল বলেই আর কি গোলটা বার করে নিয়ে আসতে পারলো। তো এই কারণে একটু হতাশ লাগলো আজকে নরওয়ের অ্যাপ্রোচটা দেখে ম্যাচের প্রতি। সম্ভবত এর জন্যই মানে আসলে ওয়ার্ল্ড কাপের এই স্টেজে খেলার এক্সপিরিয়েন্স আসলে নরওয়ের নেই। সো এই ম্যাচগুলোকে কীভাবে খেলতে হয় আসলে এই এক্সপিরিয়েন্সটা তারা এখন গ্যাদার করলো। হোপফুলি নেক্সট ওয়ার্ল্ড কাপে তারা এর থেকেও ভালো করবে। আমরা আসলে শুরু থেকেই নরওয়ে মানে হচ্ছে যে আমরা আর্লিং হালান্ডকে নিয়ে একটা স্পেশালি আলোচনা করে থাকি এবং ইংল্যান্ডের এগেইনস্টে যখন নরওয়ের খেলাটা কনফার্ম হয়ে গেল তখন আর্লিং হালান্ড ঠিক কী ধরনের পারফর্ম করবেন সেটা নিয়ে অনেক ধরনের আলোচনা, অনেক অ্যানালাইসিস হয়েছে। তার কাছ থেকে যে এক্সপেকটেশনটা ছিল স্পেশালি কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের এগেনস্টে, সেই এক্সপেকটেশনটা পূরণ করতে পেরেছেন কিনা হালান্ড? না, ওই যে বললাম যে খুব একটা বেশি অ্যাম্বিশাস ছিল না, তো যার কারণে যে সমস্যাটা হয়েছে যে তার কাছে বল আজকে মানে গেছে কম। তার কারণ যে পজিশন কম থাকার কারণে তাদের যে ক্রিয়েটিভিটিটা করা দরকার ছিল সেটা ওডেগার্ড বা উইঙ্গারদের কাছ থেকে আমরা খুব একটা বেশি পাইনি। তো যার কারণে দুই একটা হয়তো ফার্স্ট হাফে একটু সুযোগ এসেছিল যেখানে কিনা সে চেষ্টা করেছিল, বাট সেকেন্ড হাফ বা আপনার এক্সট্রা টাইম দুই সময় যদি বলি নিষ্প্রভ ছিল আর কি হালান্ড। এবং এক্সট্রা টাইমেরও খেলা শেষ হওয়ার আগেই সেকেন্ড হাফের আগেই দেখলাম যে হালান্ডকেও নামিয়ে দিল আর কি। তো মানে যে কোনো কোচ আশা করি মানে হালান্ডকে চাবে 120 মিনিটই মাঠে থাকুক, কারণ যে কোনো মুহূর্তে যে কোনো জায়গা থেকে সে আর কি খেলা পার্থক্যটা গড়ে দিতে পারে। বাট তারপরেও মানে কী কারণে তাকে নামিয়ে ফেললো, রাখলো না, আসলে এটা কোচই ভালো বলতে পারবেন। সেটা তো কোচ ভালো বলতে পারবেন, কিন্তু নিশ্চয়ই একটা পরিকল্পনা নিয়েই কাজটা করা হয়েছে এবং সেটা আলটিমেটলি কোনো কাজে আসলো না হ্যাঁ শেষ পর্যন্ত। সো এই সিচুয়েশনে আসলে এক্সপেকটেশন ছিল যে হয়তোবা ইংল্যান্ডকে চমক দেখাবে। যে এক্সপেকটেশনটা শুরু থেকেই ছিল নরওয়ে ভার্সেস ইংল্যান্ড একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে, সেই লড়াইটা কি আলটিমেটলি হয়েছে কিনা? না, হাড্ডাহাড্ডি লড়াইয়ের কথা আমি বলবো যে হয়েছে। তার কারণ হচ্ছে যে প্রথমে আসলে নরওয়ে গোলটা দিয়ে সবাইকে চমকে দিল এবং ইংল্যান্ড আসলে যেই প্রেশারে পড়েছিল সেই প্রেশারের কারণে ইংল্যান্ডকে একটু এক্সট্রা স্টেপ আপ করতে হয় এবং সেই কারণে তারা স্টেপ আপও করেছে আমি বলবো, এবং সেকেন্ড হাফটাও তারা ভালোই স্টেপ আপ করেছে। গোলটা তারা বার করতে পারেনি, কিন্তু এক্সট্রা টাইমে যে গোলটা দিল মানে এটাই যে এবারে ওয়ার্ল্ড কাপে তারাই আর কি ভালো করছে এবং ভালো করবেও শেষ পর্যন্ত, ফাইনাল পর্যন্ত, যাতে স্কোয়াডের ডেপথটা ভালো থাকবে। এবং আপনি এই ম্যাচেও দেখেন আপনার হচ্ছে যেভাবে করে অলরেডি কিন্তু 2-3 জন প্লেয়ার একেবারে ইনজুড প্লাস রেড কার্ড এর খড়গেও আছে ইংল্যান্ডের। তারপরও মানে 20-22 জনের মানে 26 জনের স্কোয়াডে সম্ভবত 23 জন এখন অ্যাভেলেবেল আছে ইংল্যান্ডের কোচের কাছে, কিন্তু তারপরও তাদের স্কোয়াডের ডেপথটা এত ভালো যে লাইক টু লাইক রিপ্লেসমেন্ট নামিয়ে প্লেয়ারে মানে খেলার কোয়ালিটি নেমে যায়নি। তো যার কারণে ইংল্যান্ডে একই ছন্দে একই গতিতে সব ক্ষেত্রেই পুরো ম্যাচ জুড়ে ফুটবলটা খেলেছে। এবং আপনি যদি দেখানো যে ডিসাইডিং গোলটা এসছে, যদিও জুড বেলিংহাম গোলটা করেছে, কিন্তু গোলের উৎস কিন্তু এসছে মর্গান রজার্সের কাছ থেকে, যিনি কিনা সাবস্টিটিউট বেঞ্চে ছিলেন। তো মর্গান রজার্সের ওইরকম একটা শট গোলকিপার হচ্ছে রিবাউন্ডে আর কি জুড বেলিংহাম গোলটা দিল।
যদিও কিছু কিছু ক্ষেত্রে রিপ্লে দেখে মনে হচ্ছে যে গোলকিপারের একটা ভুল ছিল, তার গ্রিপ করা উচিত ছিল, বাট এটাও আসলে দেখতে হবে যে মর্গান রজার্সের এই লাস্ট যে সিজনটা গেছে ফুটবলে, সে পুরো সিজন জুড়ে এরকম আসলে গোল দিয়েছে দূরপাল্লা শটে, খুব সুন্দর গোল, মানে তার বলটা আসলে বাতাসে খুব ভালো মুভমেন্ট করে, তো যার কারণে গোলকিপারদের জন্য গ্রিপ করাটা একটু কষ্টকর হয়ে যায়। তো এখানে আসলে একই সাথে মর্গান রজার্সকেও বাহবা দিতে হবে, প্লাস আবার বেলিংহামের ক্ষিপ্রতা বা অ্যাওয়ারনেস, এই জিনিসগুলোকে আসলে সাধুবাদ দিতে হবে, কারণ যার মাধ্যমে আর কি গোলটা তারা বার করতে পারলো।